ওপার বাংলার সাথে আমাদের সম্পর্কটা ঠিক কেমন সেটার সব হিসাব মিলিয়ে যায় বাঁধের কথা আসলে। বর্ষার দিন আসলেই ওপার থেকে একতরফা পানি ছেড়ে দেওয়া আর ফারাক্কা বাঁধের গেট খোলা বন্ধ করা নিয়ে আমাদের দেশে তোলপাড় শুরু হয়ে যায়। কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে যখন ইচ্ছা বাঁধ দিয়ে পানি আটকে রাখা আর ওপারে নিজেদের বন্যা হলে সব গেট একসাথে খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার গল্প বহু বছরের পুরনো। ভারতের বিহার বা পশ্চিমবঙ্গে বেশি বৃষ্টি হলে নিজেদের ঘরবাড়ি বাঁচাতে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার খবর আমাদের দেশের মানুষকে প্রতি বছর বিপদে ফেলে। ইদানিং চারদিকে একটাই কথা ঘুরপাক খাচ্ছে, ওপারের রাজনীতি সামলাতে আর নিজেদের এলাকা বাঁচাতে ফারাক্কা বাঁধের সব দরজা হঠাৎ করে খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারার কোনো নতুন বুদ্ধি চলছে না তো। অন্যদিকে আমাদের দেশে যে বিশাল রাজনৈতিক পরিবর্তন হয়ে গেল তারপর থেকে দেশের মানুষ কিন্তু আর চুপ করে বসে থাকার পাত্র নয়। আন্তর্জাতিক দরবারে গঙ্গার পানির হিসাব বুঝে নেওয়া আর আমাদের ন্যায্য পাওনা আদায়ের দাবি এখন আগের চেয়ে অনেক বেশি জোরদার। এই পুরো ঘটনাটি আমাদের দেশের আয় রোজগারি, সাধারণ মানুষের সংসার আর ভবিষ্যতের উপর ঠিক কতটা বড় ধাক্কা দেবে সেটা একদম পানির মতো সহজ কথায় বোঝা দরকার। ফারাক্কা বাঁধ তৈরির সময় থেকেই আমাদের দেশের সাধারণ মানুষ আর কৃষকরা এক বাক্যে বুক চাপড়ে বলে আসছিলেন, এই বাঁধ আমাদের কপাল পোড়াবে। এর খারাপ ফল আমরা বছরের পর বছর ধরে নিজেদের চোখে দেখছি। বর্ষার দিনে ওপার থেকে অতিরিক্ত পানি যখন হঠাৎ এক ধাক্কায় ছেড়ে দেয়া হয় তখন আমাদের নদ নদীতে মুহূর্তে পানি উপচে পড়ে আশপাশের এলাকা ভেসে যায়। আবার ঠিক উল্টো ছবি দেখা যায় শীতকালে। তখন বাঁধ দিয়ে পানি আটকে রাখার কারণে আমাদের পদ্মা নদী আর তার শাখা প্রশাখাগুলো শুকিয়ে এক ফোঁটা পানি ছাড়া বালুচর হয়ে যায়। বর্ষার দিনে যখন বিহার রাজ্যে গঙ্গার পানি বিপদসীমা ছাড়িয়ে যায় তখন সেখানকার বড় বড় নেতারা নিজেদের এলাকা বাঁচাতে দিশেহারা হয়ে পড়ে। তাদের মধ্যে কথা শুরু হয় যে সেখানকার বন্যা ঠেকাতে হলে গঙ্গার এই উপচে পড়া পানি নিচের দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে ঠেলে দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর তখনই ওপারের পানি সামলানো কঠিন হয়ে পড়লে ফারাক্কার শতাধিক গেট একসাথে খুলে দেওয়ার মতলব করা হয়। এই ধরনের একতরফা কাণ্ডকে আমাদের দেশের মানুষ কখনো সাধারণ ঘটনা হিসেবে মেনে নিতে পারে না। একে বলা হয় সোজা বাংলায় এক ধরনের পানি সন্ত্রাস। কারণ আগে থেকে কোনো খবর না দিয়ে বা গুছিয়ে নেওয়ার মতো সময় না দিয়ে হঠাৎ করে কোটি কোটি গ্যালন পানি একসাথে ছেড়ে দিলে আমাদের দেশের নদীর পাড়ের জেলাগুলোতে 1 ঘন্টার মধ্যে থই থই পানি হয়ে যায়। ফারাক্কা বাঁধের সব গেট যখন একযোগে খুলে দেয়া হয় তার প্রথম এবং সবচেয়ে বড় কোপটা এসে পড়ে আমাদের পদ্মা নদী আর তার আশপাশের এলাকাগুলোর উপর। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী থেকে শুরু করে নিচের দিকের এলাকাগুলোতে পানি লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। নদীর এই রাক্ষসের রূপ দেখে কপালে চিন্তার ভাঁজ পড়ে লাখ লাখ মানুষের। আমাদের দেশে যখনই কোনো অসময়ে আকস্মিক বন্যা আসে তখন আমাদের গরিব কৃষকদের বুকফাটা কান্না দেখতে হয়। শত শত বিঘা জমির ধান আর কষ্ট করে ফলানো ফসল পানির নিচে তলিয়ে পচে যায়। কষ্টার্জিত ফসল নষ্ট হয়ে রাতারাতি লাখ লাখ কৃষক নিঃস্ব হয়ে রাস্তায় এসে দাঁড়ান। শুধু ফসল নষ্ট নয়, নদীর পানির তোড়ে শুরু হয় ঘরবাড়ি ভাঙন। শত শত পরিবার চোখের সামনে নিজেদের ভিটে মাটি নদীতে তলিয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ে। রাস্তাঘাট, ছোট বড় সাঁকো আর স্কুল কলেজ পানির তোড়ে ভেসে যায়, যার ফলে চারপাশের যোগাযোগ একদম বন্ধ হয়ে পড়ে। আমাদের দেশ যখনই অর্থনৈতিকভাবে একটু গুছিয়ে ওঠার চেষ্টা করে ঠিক তখনই এই ধরনের হঠাৎ বন্যা এসে সাধারণ মানুষের পেটে সরাসরি লাথি মারে। কিন্তু ভারতের কিছু চড়া গলার নেতা হয়তো মনে করেন যে ফারাক্কার সব পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় ডুবিয়ে দিলে তাদের নিজেদের কাজ সহজ হয়ে যাবে। কিন্তু নদীর আসল নিয়ম তো আর কোনো নেতার ফাঁকা বুলি বা চড়া মেজাজ বোঝে না। ফারাক্কা বাঁধ কিন্তু অত বড় কোনো পানির ট্যাঙ্ক নয় যে বছরের পর বছর পানি জমিয়ে রাখা যাবে। এটা মূলত একটা ব্যারেজ বা পানি আটকানোর পথ। বর্ষাকালে উজান থেকে যখন পাহাড়ি ঢল আর পানির চাপ অস্বাভাবিক বেড়ে যায় তখন বাঁধের কর্তৃপক্ষ নিজেদের বাঁচাতে বাধ্য হয়ে সব গেট খুলে দেয়। কারণ ফারাক্কা বাঁধ নিজে অত পানির চাপ ধরে রাখতে পারবে না। আর তারা যদি গায়ের জোরে গেট বন্ধ করে রাখার চেষ্টা করে তবে পানির চাপে খোদ ফারাক্কা বাঁধই ভেঙে গুড়িয়ে যাবে। আর সেই বাঁধ ভাঙলে বাংলাদেশের আগেই ওপারের এলাকাগুলো পানির নিচে তলিয়ে যাবে। প্রকৃতিকে কখনো মানুষের তৈরি দেয়াল দিয়ে চিরকাল আটকে রাখা যায় না। 2024 সালের দিকে তাকালেও আমরা একই ঘটনা দেখেছি। ওপারে যতই চিল্লাচিল্লি বা ভয় দেখানোর চেষ্টা চলুক না কেন আমাদের পদ্মার বুক আর নদীর একটা নির্দিষ্ট পানি টেনে নেওয়ার ক্ষমতা রয়েছে। বর্ষাকালে নদী তার নিজের নিয়মেই পানি সাগরের দিকে নিয়ে যায়। কিন্তু যখন এই স্বাভাবিক ঘটনাকে নিয়ে রাজনৈতিক খেলা হয় তখন তা দুই দেশের সাধারণ মানুষের মনের ভেতরে বিষ ছড়িয়ে দেয়। আমাদের আর ভারতের নদী
রাজনীতির সবচেয়ে বড় হিসাব হল 1996 সালের করা 30 বছর মেয়াদী গঙ্গার পানি চুক্তি। আপনারা কি জানেন এই চুক্তির মেয়াদ কিন্তু আর মাত্র কিছুদিন পর অর্থাৎ 2026 সালের ডিসেম্বরেই শেষ হয়ে যাচ্ছে। ইদানিং ওপারের কিছু নেতার হাবভাব দেখে মনে হচ্ছে 2026 সালে যখন এই চুক্তির নতুন মেয়াদ আসবে তখন তারা কেবল নিজেদের লাভের কথাই চিন্তা করবে। তাদের হিসাব থাকে শুকনার দিনে বাংলাদেশকে যত কম পারা যায় পানি দেওয়া, আর বর্ষার দিনে তাদের সব উপচে পড়া পানি বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া। কিন্তু নদী নিয়ে আন্তর্জাতিক যে নিয়ম আছে তা খুব পরিষ্কার কথা বলে, কোনো নদীর উপরে থাকা বা নিচে থাকা দেশ নিজেদের সুবিধা মতো একতরফাভাবে পানি আটকে রাখতে বা হঠাৎ ছেড়ে দিয়ে কাউকে ডোবাতে পারে না। আইন ভেঙে নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়া, আন্তর্জাতিক অঙ্গনে জোর খাটিয়ে অধিকার কেড়ে নেওয়ার শামিল। আমাদের দেশে সাম্প্রতিক সময় হয়ে যাওয়া পরিবর্তনের পর কিন্তু সাধারণ মানুষের মন আর মানসিকতা সম্পূর্ণ বদলে গেছে। আগের মতো প্রতিটি ইস্যুতে মুখে কুলু পেটে বসে থাকা কিংবা প্রতিবাদ না করার দিন এখন আর নেই। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সব মহলের চিন্তাভাবনাতেই এখন বিরাট পরিবর্তন এসেছে। বাংলাদেশের মানুষ এখন নিজেদের পাওনা আদায়ের প্রশ্নে এক চুলও ছাড় দিতে রাজি নয়। আমাদের মূল দাবি খুব সহজ সরল। শুকনার দিনে গঙ্গার পানির আসল পাওনা আমাদের বুঝিয়ে দিতে হবে। একতরফা পানি আটকে রেখে আমাদের নদীগুলোকে মেরে ফেলা বা দেশকে শুকিয়ে মারার চক্রান্ত সহ্য করা হবে না। যদি কোনো নিয়ম না মেনে একতরফা জোর দেখানো হয় তবে দরকারে বাংলাদেশকে আন্তর্জাতিক দরবারে গিয়ে কড়া নাড়তে হবে। ফারাক্কা বা অন্য যে কোনো বাঁধ খোলার আগে আমাদের দেশকে আনুষ্ঠানিকভাবে আগে থেকে খবর দেওয়া বাধ্যতামূলক করতে হবে। আমাদের কৃষক, সাধারণ মানুষ আর দেশের ক্ষতি করে কোনো একতরফা নিয়ম মেনে নেওয়া হবে না। আজকের দিনে ফেসবুক আর ইন্টারনেটের কারণে দেশের সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি চালাক আর সচেতন। এখন আর কেউ কোনো নেতার চড়া গলার ফাঁপা হুমকি দেখে ভয় পায় না। ওপার থেকে কোনো নেতা যদি কোনো উস্কানিমূলক কথা বলেন তবে আমাদের দেশের মানুষই এখন যুক্তি দিয়ে তার আসল রূপ প্রকাশ করে দেয়। আমাদের একটা কথা মনে রাখতে হবে, দেশের ভেতরে আমাদের নিজেদের মধ্যে হাজারটা ঝগড়া বিবাদ থাকতে পারে, কিন্তু নদীর পানি আর দেশের মাটির প্রশ্নে আমাদের সবাইকে এক হয়ে দাঁড়াতে হবে। নদীর পানির অধিকার কোনো একক দলের বিষয় নয়, এটি আমাদের পুরো দেশের মানুষের বেঁচে থাকার লড়াই। প্রতিবেশী হিসেবে দুই দেশের সম্পর্ক চলা উচিত একে অপরকে সম্মান দিয়ে আর সমান অধিকার দিয়ে। পানি নিয়ে রাজনীতি করে অন্য দেশকে বিপদে ফেলার চেষ্টা শেষ পর্যন্ত কারো জন্যই ভালো ফল আনে না। জোর করে নদী আটকে রাখতে গেলে তা যে কোনো সময় উল্টো ঘুরে নিজেদের উপরই আঘাত হানতে পারে। আমাদের দেশে আজ যে নতুন জাগরণ এসেছে তা থেকে একটা কথা পরিষ্কার, নিজের অধিকারের জায়গায় বাংলাদেশ এখন আর মাথা নোয়াবে না। আন্তর্জাতিক আইন মেনে সমান অধিকারের ভিত্তিতে তিস্তা সহ সবকটি নদীর পানির হিসাব বুঝে নিতে যেমন আমাদের লড়াই করতে হবে, তেমনি নিজেদের দেশের নদী ড্রেসিং করা আর পানি ধরে রাখার ব্যবস্থা নিজেদেরই করতে হবে। তবেই যে কোনো কৃত্রিম বন্যা আর ক্ষতিকারক রাজনীতি থেকে আমাদের প্রিয় দেশের মাটি, কৃষক আর সাধারণ মানুষকে বাঁচানো সম্ভব হবে। আপনার কি মনে হয় এই পানি নিয়ে একতরফা চালের উপযুক্ত জবাব আমাদের কিভাবে দেওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত সোজা কথায় লিখে জানান।